যেমনটি জানাচ্ছিলাম দর্শক, বৃষ্টিতে বান্দরবানের লামায় পাহাড় ধসের ঘটনায় 2 পরিবারের 5 জন নিহত হয়েছেন। এই মুহূর্তে সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? পাহাড় ধসের ঘটনায় কেউ কি আহতও হয়েছেন কিনা এবং ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অদিতি, আপনি যেমনটা বলেছেন, গত 4 দিনের টানা বর্ষণের কারণে এখানে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু পাহাড় ধসের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল এবং গত পরশুদিন এখানে কিন্তু পাহাড় ধসের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং আজ বৃহস্পতিবার ভোর সকালে কিন্তু আজিজনগর, লামার আজিজনগরের যে মিশন পাড়া রয়েছে, মিশন পাড়ায় পাহাড় ধসে চাপা পড়ে 2 পরিবারের 5 জন নিহত হয়েছে। একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছে। তবে আহতের কোনো খবর পাইনি। তবে স্থানীয় লোকজন যেটা জানিয়েছেন, ওই যে উদ্ধার কাজ চালাতে গিয়ে কয়েকজন লোক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। আর এখানে বৃষ্টি আজকে একটু কমলো, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলো, কিন্তু নদীর পানি সাঙ্গ মাথা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আপনি আমি এখানে আমি বর্তমানে এই যে বড়পাড়া দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু গতকাল পাহাড় ধসে কিন্তু 5টি বসত বাড়ি আর মোট 7টি বসত বাড়ি এখানে বিধ্বস্ত হয়। আসলে এখানে লোকজন যেটা জানিয়েছেন, ওরা রাতে এখানে কিন্তু অনেকগুলো ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে লোকজন বলছেন যে রাতে ওনারা অন্য আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নেয় এবং দিনের বেলায় যে বাড়িঘর দেখার জন্য এখানে আসে। এখানে কতদিন ধরে আছে তোমরা? এখানে রয়েছে অনেক বছর ধরে। এই যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ মধ্যে কেমন করে বসবাস করতেছো? আমরা ঝুঁকিপূর্ণের মধ্যে, এখন পাহাড় ধসের কারণে আমরা এক জায়গায় স্থিরভাবে থাকতে পারছি না। আমাদের এখন রাস্তায় গিয়ে অবস্থান করতে হচ্ছে। এখন পাহাড় ধসের কারণে বাড়িঘর ভেঙে গেছে, একই জায়গায় অবস্থান করা যাচ্ছে না। এই যে বিশাল ফাটল দেখা যাচ্ছে বা এটা কারণ কি? এটার কারণ হচ্ছে পাহাড় কাটার কারণে এই ফাটলটা দেখা যাচ্ছে। নিচে যে বসতি আছে উনি পাহাড়গুলো কেটে হ্যাঁ, ফেলছে। পাহাড়গুলো কেটে যাচ্ছে। যে আপনি যেমনটা শুনতেছেন, লোকজন বলছে এখানে পাহাড় কাটার কারণে আসলে অধিকাংশ পাহাড় ধসের ঘটনা ঘটছে। আর স্থানীয় প্রশাসন যেটা বলেছে, এখানে যারা পাহাড়ের পাদদেশে যারা রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরা যাওয়ার জন্য এবং যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং এবং সেনাবাহিনী, দমকল বাহিনী এবং অন্য যে জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্ট সহ যারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আহ্বান জানাচ্ছে। অদিতি, ধন্যবাদ জহির, আপনার কাছ থেকে আমরা বান্দরবানের লামার সবশেষ খবর জেনে নিলাম। দর্শক, সহকর্মী জহির রায়হান যুক্ত ছিলেন এতক্ষণ। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার এখনকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ভারী বৃষ্টিতে কোন কোন এলাকায় বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে, আর দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থা কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? অদিতি, আজকে সারাদিনে বৃষ্টিপাত অনেক কম ছিল, থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, তবে খুব বেশি ভারী বৃষ্টিপাত হয়েছে তেমন নয়। তবে অল্প কিছুক্ষণ আগে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে। এটি কতক্ষণ চলবে সেটির উপর নির্ভর করছে জলাবদ্ধতা থাকবে কি থাকবে না সেটি। তবে চট্টগ্রামের অনেক নিচু এলাকা থেকে আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে পানি নেমে গেছে অনেক জায়গা থেকে। কিছু কিছু এলাকায় এখনো আমরা দেখতে পেয়েছি যে অলিতে গলিতে বাসায় পানি রয়েছে এবং যেসব এলাকায় পানি রয়েছে তাদের ভোগান্তির শেষ নেই। তারা রান্নাবান্না হচ্ছে না, অনেকের বাসায় বিদ্যুৎও নেই, অনেককে হোটেল থেকে যে কিনে খাবে সেই ব্যবস্থাও নেই, কারণ হোটেলগুলো আসলে চলার মতো অবস্থা নেই। অনেক দোকানপাট তাদের খাবারগুলো বিক্রি শেষ হয়ে গেছে, ফলে তারা খাবার সরবরাহ করতে পারছিল না, এরকম চিত্র দেখেছি কিছু কিছু জায়গায়। তো সব মিলিয়ে প্রায় টানা 4 দিনের পর আজকে দুপুরে আমরা কিছুটা সূর্যের দেখা পেয়েছি। অনেকক্ষণ সূর্য ছিল, কিন্তু পরবর্তীতে আবার থেমে গুড়ি বৃষ্টি, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটি যদি চলতে থাকে তাহলে একদিকে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, অন্যদিকে জলাবদ্ধতা আবার বাড়ার যে শঙ্কা সেটি থেকেই যাচ্ছে। তারপরেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজকে বিভিন্ন জায়গায় গেছেন, নিম্নাঞ্চল বিশেষ করে কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যেখানে পানি যাচ্ছে না, সেখানে যে খালগুলো দখল করে সেগুলোর উপর নানা ধরনের অবৈধ স্থাপনা তৈরি করা, এগুলোর কারণেই পানি সরছে না বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন বৃষ্টি থামার পরপরে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে, পাশাপাশি এই খালগুলোকে আরো বড় করা হবে, তিনি সেটি বলেছেন, এবং অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হবে।
আর অন্যদিকে পাহাড় ধসের সংখ্যা সেটি থেকেই যাচ্ছে। চট্টগ্রামে এটি সবচেয়ে বড় সমস্যা, প্রাণহানি এর মধ্যেই দুজনের ঘটেছে। তো সামনে যাতে এরকম কোনো প্রাণহানি না ঘটে তার জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণ আশা করা হচ্ছিল সেই পরিমাণ মানুষ এখনো যায়নি। তারপরও মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তারা যেন আশ্রয় কেন্দ্র যায়, সেখানে খাবার লাগলে পানি লাগলে সবই প্রশাসন ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। এই কারণে বৃষ্টির সময় যাতে কেউ পাহাড়ে না থাকে সেই নির্দেশনা কর্তৃপক্ষের। অদিতি, প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা এখনকার খবর জানছিলাম এবং আপনার ক্যামেরায় আমরা দেখছিলামও এই মুহূর্তেও চট্টগ্রামে বেশ জোরে বৃষ্টি পড়ছে। ধন্যবাদ সবশেষ খবর নিয়ে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরিবহন চলাচল করতে না পারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির স্বাভাবিক জনজীবন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরাচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত 4,266 জন মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে। সদরের মগবান এলাকা থেকে ভেসে যাওয়া দলমণি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙামাটি থেকে উচিংছা রাখাইনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা 5 দিনের বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বিলাইছড়িতে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টির সময় ঝুঁকির কারণে রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এখন পর্যন্ত রাঙামাটিতে 34টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, পার্বত্য 3 জেলায় 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজকেই 1300 মেট্রিক টন, রাঙামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় যে সকল জনগণ বসবাস করছিলেন তাদেরকে আসলে আমরা আশ্রয় কেন্দ্রে আনার, আমি বলবো যে শতভাগ না হলেও 99% আমরা সফল হয়েছি যে তারা আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে এসেছে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। এই দুর্যোগময় সময়ে কোনো জানমালের যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পিন্টু হাজং, 71। রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণের সাথে সাথে ভূমি ধসের সংখ্যা বাড়লেও এখনো অনেকেই পাহাড়ে অবস্থান করছেন। এ ব্যাপারে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, রাঙামাটির আবহাওয়া পরিস্থিতি এখন কেমন রয়েছে জানাবেন। বৃষ্টির পরিমাণ কি কমছে কিনা এবং লোকজনের ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসন কেমন ভূমিকা রাখছে? হ্যাঁ অদিতি, আপনি যে টানা 5 দিন, আজ পর্যন্ত 5 দিন কিন্তু ভারী বর্ষণ হচ্ছে। সকালে একটু বৃষ্টি থামলেও কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়তে শুরু করেছে। তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যারা ঝুঁকিপূর্ণত বসবাস করছে, পাহাড়ে পাদদেশে বাস করছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে। কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না করে হতাহত না হয়, সেজন্য কিন্তু জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমরা ইতিমধ্যে খোঁজ খবর নিয়েছি, জেলা প্রশাসন থেকে যে আশ্রয় কেন্দ্র রয়েছে প্রায় 4000 অধিক আশ্রয় কেন্দ্র রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানা রাখি যে বাগাইছড়িতে যে বিশেষ করে প্রবল বর্ষণের কারণে কিন্তু প্লাবিত হয়েছে শুধু বাগাইছড়ি এবং বরকুল উপজেলার নান্নেচর এবং জোড়াইছড়ি, বিলাইছড়ি উপজেলা এবং অন্যান্য যে সমস্ত উপজেলাতে প্লাবিত হয়েছে বলে এমনটি জানিয়েছে। এবং বিশেষ করে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের জমি ক্ষতি হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আরো কয়েকদিন বৃষ্টিপাত থাকবে বলে এমনটি জানিয়েছেন। তবে জেলা প্রশাসন সর্বত্রে মাইকিং করে এবং সন্ধ্যা হলে কিন্তু তদারকি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। অদিতি।
কোচিংছা আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী ওচিংছা রাখেন যুক্ত ছিলেন এতক্ষণ। সাগরে লঘুচাপের কারণে উপকূলীয় অন্যান্য এলাকার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সমুদ্র রয়েছে উত্তাল। পটুয়াখালীর কলাপাড়ার চর বিজয় মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন 5 জেলে। অন্যদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি না কমলে বন্যার পূর্বাভাস দিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আজও উত্তাল পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা বঙ্গোপসাগর। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মাছ শিকারে যাওয়ার ট্রলার চর বিজয় মোহনায় ডুবে গেলে নিখোঁজ হন 5 জেলে। আজকে যে আমরা উদ্ধারের জন্য 3টে বোট পাঠাইছি, কিন্তু 3টা আসলে তাও ঝুঁকিপূর্ণ। তো আমরা যে এই বোটটা যে আমাদের অনেক খুঁজিয়া বা আমাকে কুলে কিনারে আসতে পারবে, তাও এরকম কোনো আমাদের বিশ্বাস নাই। পটুয়াখালীতে এখন বৃষ্টি কমলেও কয়েকদিনের বৃষ্টিতে জেলা শহর সহ নিচু এলাকা জলাবদ্ধতা তৈরি হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে জারি করা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 7ম দিনের মতো বহাল রয়েছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া অনেক ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। টানা বৃষ্টিতে একবারে ক্ষেত মনে করেন একবারে মানে মরুভূমি হয়ে গেল পানিতে, ঠিক আছে। এটা আর কি সুলিজের কারণে এমন হইতেছে, যা পড়তেছে উপরের তলে পড়তেছে, কিন্তু ওরা আবার আটকে রাখছে। ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়া উন্নতি হলেও আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আমাদের রাস্তাঘাটে খুবই পানি জমে থাকে, স্কুলে ফলাফল যেতে খুব সমস্যা। আজ যা বহুদিন তালাকি বৃষ্টি হইতে আছে, পরে 8-9 দিন মানুষ কাম কাজে যাইতে খুবই সমস্যা। বরগুনায় সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। এদিকে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে জেলার কোনো নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে হাওরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকায় আশেপাশের উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নদীর পানি মৌসুমীর বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল সমূহে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসক জানান, বন্যা মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুকনো খাবার, আমাদের জিআর চাল, যে দুর্যোগকালীন জিআর চাল, সেগুলো যথেষ্ট পরিমাণে মজুদ আছে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যদি সামনে দুর্যোগ আসে, বিশেষ করে বন্যা আসে, তো তা আমরা মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছে। মৌলভীবাজারেও বেড়েছে জেলার সব নদ নদীর পানি, তবে বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিলা শম্পা, ৭১। সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে। এ কারণে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। সার্বিক খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, বন্যা নিয়ে আবহাওয়া অফিস কি ধরনের সংবাদ দিয়েছে, আর সুনামগঞ্জে পানি বৃদ্ধির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? অতিথি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি যদি আমার ঠিক পেছনের হাওরটি দেখানোর চেষ্টা করি, হাওর কিন্তু পানিতে টইটম্বুর। এর মধ্যে সুনামগঞ্জে যে গত 24 ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছে, চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি, প্রায় 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। যেমনটা জানানো হয়েছে, আগামী 72 ঘন্টা সুনামগঞ্জের উত্তর পূর্বাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে এবং যদি বলি কুশিয়ারার যে পানি রয়েছে, সেই পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাকে জেলা প্রশাসক মিনহাজুর রহমান যেমনটা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই বন্যার প্রস্তুতি, তারা মোকাবেলায় যে প্রস্তুতি ত্রাণ দুর্যোগ কমিটির সভা করেছেন। এছাড়াও তারা রেস্কিউ যারা উদ্ধার কাজ চালাবেন, প্রায় সহস্রাধিক এই উদ্ধার কর্মী তারা প্রস্তুত রেখেছেন।
1300 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে যারা দুর্যোগ প্রবণ এলাকায় বা ওই নিম্নাঞ্চলের কাছাকাছি অবস্থান করবেন তারা যাতে অন্ততপক্ষে আশ্রয় কেন্দ্রের সন্ধান করেন, আশ্রয় কেন্দ্র খোঁজখবর রাখেন এবং যাদের বাড়িতে শিশু, গর্ভবতী এবং বয়স্করা রয়েছে তারা যাতে বন্যা পরিস্থিতি দেখা দিলে সেখানে যাতে উঠে পড়েন। এছাড়াও যদি বলি কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে, শীঘ্রই এইসব জায়গাতে যোগাযোগ করা। তবে এখনো পর্যন্ত ওই ধরনের সংখ্যা তৈরি না হলেও আজকে যদি বৃষ্টিপাত হয়, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে এই অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক পাপ্পু যেমনটা জানিয়েছেন। আসলে এই বিকেলটা সময়টাতে কিছুক্ষণ বৃষ্টিপাত কমেছে, সারাদিন বৃষ্টি ছিল, গত রাতেও বৃষ্টি হয়েছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই এলাকার বন্যা পরিস্থিতি বা উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকবে। অদিতি। ধন্যবাদ নূর, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম হাওরের খবর। দর্শক, সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর যুক্ত ছিলেন এতক্ষণ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উপজেলার মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নের অন্তত 8টি গ্রামে গত এক সপ্তাহ ধরে 3 কিলোমিটার এলাকা ভাঙনের মুখে পড়েছে। নদীতে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি খানপাড়া এলাকায় গত 2 দিনে বিলীন হয়েছে 5টি বসতবাড়ি। হুমকির মুখে পড়েছে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ সড়ক, বিদ্যুৎ লাইন, মাদ্রাসা, 2 শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। এলাকার লোকজনের দাবি, ভাঙন ঠেকাতে সরকারি বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো কাজ হয়নি। আমরা এই বিষয়টা নিয়ে বকশীগঞ্জ ইউনো অফিস, পানি উন্নয়ন বোর্ড জামালপুর অনেক জায়গায় অনেক বলেছি, কিন্তু আমাদের এই নদীতে কোনো কাজ হয়নি। এখন 5টা বাড়ি চলে গেছে। আজকে সকালেও আমরা একটা ঘর টান দিয়েছি, এখন আর আমাদের একটি ঘর আছে। এই জায়গা জলাপোলা পানি গার্মেন্টসে চাকরি করি, সবাই বাড়ি ঘরটা আমরা তুলছিলাম, এততে 3-4টা ঘর গেছে। সাধুরপাড়ার মানুষের যে জব্বারগঞ্জ বাজার হয়ে দেওয়ানগঞ্জের যে যোগাযোগ রাস্তাটা, এই রাস্তাটাও নদীর বুকে বিলীন হয়ে যাবে। পাশে যে একটি দাখিল মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটাও হুমকির মুখে আছে। বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে শত শত মন সরকারি বীজ আলু খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে। এই ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি সম্পদ অপচয় ও অনিয়মের অভিযোগ উঠেছে, যদিও তিনি এই অভিযোগ স্বীকার করেননি। ঘটনা তদন্তে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির 43 জন কর্মকর্তা কর্মচারী। SM আবু সাইদের প্রতিবেদন। যে বীজ আলু রোপণ করার কথা ছিল কৃষকের, সেই বীজই এখন আবর্জনা। বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রের চরম অব্যবস্থাপনায় খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে লাখ লাখ টাকার সরকারি বীজ আলু। অনুসন্ধানে জানা যায়, গত ডিসেম্বরে 13 বিঘা জমিতে বীজ আলুর আবাদ করা হয়। মার্চে উৎপাদন হয় 1044 মন। সরকারি নথিতে 205 মন আলু সংরক্ষণ ও বিক্রির হিসাব থাকলেও বাকি 839 মন আলুর কোনো হিসাব পাওয়া যায়নি। আলুর যে ক্ষতি, এর পেছনে যারা জড়িত, যাদের অবহেলার কারণে যারা জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের যে ভর্তুকির মাধ্যমে যে কৃষকের মাঝে যে বীজটা প্রদান করছিল, সরকার যেটা অব্যাহত থাকে। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তৌহিদুর রহমান আলুগুলো বিক্রির জন্য মজুত করেছিলেন। পরে গরমে সেগুলো পচে গেলে দ্রুত সরিয়ে ফেলা হয়। ভালো আলু গোডাউনে আসলো, এর বীজ তো হয় কি বাকি আমাদের মাঝখানে দেওয়া হয়, কিন্তু সেটা সঠিকভাবে এলে করেনি। প্রায় 400 মন আলু ওনারা সেপারেট করে রেখেছিল, যেটা সরকারি ঘরে জমা দেয়নি, ওনারা নিজেরা আত্মসাৎ করার জন্য। আলুটা ধরে রাখছিল, এটা কোনো একটা কাজে বা অন্য কোথাও ট্রান্সফার করার জন্য, কিছু করার জন্য বা আত্মসাৎ করার জন্য, এই ধরনের কিছু করার জন্য তারা এই আলুটাকে ধরে রাখছিল। অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে আলুর একটি অংশ নষ্ট হওয়ার কথা স্বীকার করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। রবি মৌসুমটা পিছিয়ে চলে গেছে, তারপর হলো যে হারভেস্টিং টাইমে আপনার হলো যে বৃষ্টি হয়েছে, তারপর আমাদের লো ল্যান্ড এরিয়া আমাদের ভিতরে একদিনে বৃষ্টিতে ডুবে যায়, সেটা আলু হলো যে পানিতে ছিল, প্রায় একদিন হলো পানির নিচে স্টে করছিল। আর এদিকে লেবার স্কারসিটি,
আবার সেগুলো আবার হলো যে আমরা গ্রেডিং করা সেটাও আমরা ঠিকমতো করতে পারিনি। এই ঘটনায় 43 কর্মকর্তা কর্মচারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করবে, এটা আমরা সবাই চাই এবং এটা আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে সকল দপ্তরেই আমরা চাই যে এভাবে সকলে কাজ করুক এবং সেটা কাজ করতে যেয়ে যদি কোনো জায়গায় এরকমও মনে হয় যে এখানে কোনো ধরনের সমস্যা আছে, তা সেটা নজরে আসার সাথে সাথে আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে এইগুলো সংশোধন করে এই অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে কাজ করার জন্য। সরকারি বীজ আলু কিভাবে নষ্ট হলো আর এর পেছনে কোনো অনিয়ম বা দুর্নীতি রয়েছে কিনা সেটি তদন্তে উঠে আসার অপেক্ষায় ভুক্তভোগীরা। আল ইমরান, ৭১। চট্টগ্রামে বাংলাদেশ ইতালি বিজনেস টু বিজনেস বৈঠক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বারে এই বৈঠক হয়। এই কর্মশালা ও B2B বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেজান্দ্রো, ইতালি থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধি দল এবং বাংলাদেশের শীর্ষ পোশাক শিল্প উদ্যোক্তারা। এ সময় ইতালির রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে বস্ত্র, ওষুধ, ইস্পাত ও চামড়া শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে। আর চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইতালিতে বাংলাদেশের রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করতে সরকারের কাছে সুপারিশ করা হবে। ইতালিতে আমরা প্রায় $2 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। আমরা চাই go up to the $5 billion. Quite an ambitious target. Yeah, and most of the things we need, আমরা চাই the Italian machineries, they've got the excellence. They're the best of the best, especially for the textile, for the ceramic, for the tea machineries, all other machineries. We have discussed about it. Have come to present their latest technologies, their solutions, their innovation, and to establish a new contacts, a new partnership with local Bangladeshi textile industries. And I'm very happy with the response that we have received. পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট দিয়ে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শত শত জেলে ও ট্রলার মালিক। বৃহস্পতিবার সকালে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ও ট্রলার মালিক সমিতি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আয়োজকরা বলেন, মাত্র 20 থেকে 25 জন ট্রলিং বোট মালিকের কারণে কলাপাড়ার 50,000 জেলে মানবেতর জীবনযাপন করছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন জেলে ও ট্রলার মালিকরা। জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, 2012 সালের 11 ডিসেম্বর রাতে 1 লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ইসমতারা খাতুনকে নিজ বাড়িতে গলা টিপে হত্যা করেন আসামি আনোয়ার হোসেন। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেয়। বরগুনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের কাজ শেষ না হওয়ায় সুষ্ঠু স্যানিটেশন বঞ্চিত হচ্ছে জেলার প্রায় 450 স্কুলের শিক্ষার্থীরা। কিছু স্কুলে ওয়াশ ব্লক প্রস্তুত হলেও রক্ষণাবেক্ষণ না থাকায় সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এ নিয়ে স্কুলের শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ঠিকাদারকে খুঁজে পাচ্ছেন না। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2018 সালে বরগুনার 438টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের প্রকল্প নেয় সরকার। শেষ হওয়ার কথা ছিল 2023 সালে, কিন্তু ঠিকাদার দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করেনি। সরকার ওয়াশ ব্লক দিছে, প্রায় 6 মাস যাবত অরক্ষিত অবস্থায় কাজ করে না, কন্ট্রাক্টর ফালাই রাখছে। আমাদের এই জায়গায় টয়লেটের অবস্থা খুবই খারাপ, কমর তারপর নোংরা হয়ে থাকে, কেউ যেতে পারে না। দরজার সিটকিনি অনেক উপরে, ওয়াশরুমে অর্ধেক কাজ করেছে আর অর্ধেক কাজ এখনো করে না। আমাদের কোনো দপ্তরি কাম প্রহরী নেই, সব পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষকদের করতে হয়। স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি ও অস্বস্তিতে পড়ছেন
শিক্ষক ও শিক্ষার্থীরা। ভেসিং আছে ওইগুলো অনেক উঁচু, আমরা যেহেতু ছোট তার জন্য ওইটা একটু নিচু হলে আমাদের জন্য অনেক ভালো হইতো। একদিকে যেমন ওয়াশ ব্লক বাবদ কোনো বরাদ্দ পাইনি, তেমন স্কুলে পরিচ্ছন্নতা কর্মী না থাকার কারণেও অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না। শিক্ষার্থীদের অনিরাপদ স্যানিটেশনের বিষয়টি স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, একাধিকবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে এ ব্যাপারে বলা হয়েছে। সে যদি একটা প্যাকেজ নেয় 500টা 1 কোটি টাকার কাজ, এখন সে যদি 10টা প্যাকেজ নেয় 10 কোটি টাকার কাজ উদ্ধার করতে হবে। ওই লেবারের সিস্টেম করে দেয়, এখানে কদিন করে 2 দিন, এরপরে একটু বললে ওই স্কুলে যায়, আবার এটা বন্ধ, আবার এটা এইভাবে। তবে এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী রেজাউল কবির ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, 2 বিভাগের সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি বাস্তবায়নে দেরি হচ্ছে। স্যানিটেশনের অংশটা পুরো করবে বিল্ডিং, 2 গ্রুপে সমন্বয় করে কাজ করতে হয়। দেখা গেছে ওরা বিল্ডিং না করলে আমরা কাজ শুরু করতে পারি না, ওয়ার্কার হয়ে গেছে আমাদের আগে। দেখা গেছে যে তারা বিল্ডিং শুরু করে না, আমরা করবো কোন জায়গায় করবো, কীভাবে করবো, কোন জায়গায় কীভাবে করবো পারতেছি না। সবশেষ গত বছরের জুনে সময় বাড়িয়ে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয় 2026 সালের জুন পর্যন্ত, কিন্তু এখন ঠিকাদারকেই খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। পিন্টু হাজং, 71। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।